দীর্ঘ ৬ বছর পরে আমার স্বামী রাফাতকে আবার দেখছি আমার চোখের সামনে। স্বামী না বলে প্রাক্তন স্বামী বলাই মনে হয় ঠিক হবে, যদিও অফিসিয়ালি বিবাহ বিচ্ছেদ আমাদের হয়নি। তার চোখ মুখ অনেকটাই মলিন দেখাচ্ছে। দেখে এখন আর সে আগের মতো গাম্ভীর্যপূর্ণ রাফাত লাগছে না, একদম অসহায় টাইপ লাগছে। রাফাত এখন আমার বাসার ড্রয়িং রুমে বসে আছে। আমি পাশের রুম থেকে তাকে উকি দিয়ে দেখছি। কি এমন হতো এখনের মতো তখন থাকলে? তাহলে তো সম্পর্কটা ভাঙতো না। ভাবতে অবাক লাগছে, এই মানুষটাকে একসময় পাগলের মতো ভালোবাসতাম আমি। আমার ধারণা ছিল আমার মতো এতটা না হলেও সে আমাকে ভালোবাসে, যদিও তার প্রকাশটা কখনো ওইভাবে দেখিনি। কিন্তু ভাবতাম সবার প্রকাশ ক্ষমতা একরকম হয় না। ভালোবাসা যে কখনো কখনো মানুষের জীবনে সর্বনাশের কারণ হয়, তা আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বুঝেছি। আমার জরায়ুতে ছোট্ট একটা টিউমার হয়েছিল। ছোট হলেও দুর্দান্ত গতিতে রক্তক্ষরণ হতো সেটা। আমার বয়স তখন 42 বছর। ডাক্তার বললেন জরায়ুটা ফেলে দেওয়াই ঠিক হবে। আমার একটাই মেয়ে, মেঘলা, তখন ভার্সিটিতে পড়ে। বাচ্চা কাচ্চা এতদিনে যখন আর হয়নি, এখন আর হবে বলে মনে হয় না। তাই জরায়ুটা ফেলে দেওয়াটাই উত্তম হবে। অপারেশনের ধাক্কা সামলাতে না সামলাতেই নতুন আরও একটা ধাক্কা যে আমার জন্য অপেক্ষা করছে আমার জীবনে, তা আমার জানা ছিল না। আমার ননাস প্রায়ই বলতে লাগলো, রাফাতের মুখের দিকে নাকি তাকানো যায় না। একটা আফসোস রয়েই যাবে আমার ভাইটার। তুমি তো মহাপণ্ডিত, কাউকে না বলে জরায়ুটা কেটে ফেলেছ। ভাইটা আমার বংশ রক্ষা করতে পারছে না। সাথে সাথে শাশুড়িও বলে উঠলেন, মায়া বিয়া দিলে পরের বাড়ি যাইবগা। মায়া দিয়া কি আর খুঁটি দেওয়ান যায়? এছাড়া মরলে পোলা সারা মাটি দেওয়ানো থাকবকে। আরে পোলা হইছে বংশের বাত্তি। এখন তুমি যদি বউ হইয়া স্বামীর কষ্ট না বুঝো, তাহলে কেমনে হইব? আমি জানি রাফাত ছেলে খুব পছন্দ করত, কিন্তু তার জন্য মন খারাপ করবে এটা কখনোই ভাবিনি। ভাবলে রক্তকরণ হতে হতে মরে গেলেও আমি জরায়ু ফেলতাম না। রাফাতকে জিজ্ঞাসা করলে ও চুপ থাকতো। আস্তে আস্তে অপরাধ বোধে ভুগতে থাকলাম আমি। ভালোবাসার মানুষটা এভাবে কষ্ট পাচ্ছে এটা সহ্য করতে পারছিলাম না। তাই আমার ননাস যখন একদিন বুদ্ধি দিল রাফাতকে আর একটা বিয়ে দিয়ে দেই, তখন আমার কাছে ব্যাপারটা খুব বেশি খারাপ লাগেনি। আশঙ্কা করছিলাম রাফাত রাজি হবে কিনা, কিন্তু আমার ধারণা ছিল সে এ বয়সে এত বড় মেয়ে আছে ভেবে হয়তো বিয়ে করবে না। আবার এটাও মনে মনে কিছু একটা আইডিয়া করেছিলাম, সে তো তার মা বোনের কথায় উঠে বসে, রাজি হলে হতেও পারে। তবে বেশিরভাগ অংশই ধারণ ছিল এখন সে বিয়ে করবে না। কিন্তু আমার ধারণা মিথ্যে প্রমাণ হলো। যেহেতু সে আমার ননাসের কথায় উঠে বসে, কাজেই বোনের আদেশ দেওয়া মাত্রই রাজি হয়ে গেল। সম্ভবত আমার ননাস আগে থেকেই মেয়ে দেখে রেখেছিল, তাই খুঁজতে একদম সময় লাগলো না। তবে মেয়ে দেখে আমি ভীষণ অবাক হলাম। একেবারেই বাচ্চা মেয়ে। আমার মেয়ে মেঘলার থেকে বড় জোর 4-5 বছরের বড় হবে। রাফাতকে বললাম, তোমার সাথে বয়সের ডিফারেন্স অনেক বেশি হয়ে যাবে। এ বয়সে যে আমার স্বামী নতুন একটা নারীর শরীর পাবে, সেই লোভে মনে হয় হিতাহিত জ্ঞানও হারিয়ে ফেলেছিল। তাই তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। তা নয়তো কি একটা মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করতে চায়? রাফাত চট জলদি উত্তর দিল, সমস্যা নেই। আমার মেয়ে মেঘলা দারুণ খেপে গেল। আমি আমার মনে একটা চাপা কষ্ট রেখে মেয়েকে বোঝালাম, কিছুদিন পরে তোর বিয়ে হয়ে যাবে, আমরা একলা হয়ে যাব। তোর বাবার এত সম্পত্তি, তার একজন যোগ্য উত্তরাধিকারী তো থাকা উচিত। তুই তো জানিস তোর বাবাকে আমি কতটা ভালোবাসি। তার মন খারাপ থাকে সব সময়। আমি তার মন খারাপ দেখলে সহ্য করতে পারি না, কারণ আমি যে তাকে খুব ভালোবাসি। এরপর মেঘলা রাগ করে হোস্টেল থেকে বাড়িতে আসা বাদ দিয়ে দিল, কিন্তু তাতে বিয়ে আটকানো গেল না। আসলে এখন বুঝতে পারি, হয়তো অবচেতন মনে আমিও বুঝেছিলাম ঠেকানোর চেষ্টা করেও কোনো লাভ নেই। মানুষ এত বছরের সংসার জীবনে তাকে যে কিছুতেই ঠেকাতে পারবে না এটা নিশ্চিত। তাই আমি নিজেই চুপ হয়ে গেলাম। অবাক করা ব্যাপার হলো, বিয়ের দিন আমার তেমন খারাপ লাগেনি। আমাদের ভিতরে অনেক দিন হলো সম্পর্কটা ঠিক স্বামী স্ত্রীর মতো ছিল না।
স্বেচ্ছায় তার সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হতে মন চাইতো না। তার অবহেলা অপমান আমাকে তার থেকে দূরে ঠেলে দিয়েছে। এরপর সম্পর্কটা হয়ে উঠল অভ্যস্ততার। তাই আমার স্বামী আমার হাত ছাড়া হয়ে যাচ্ছে, এরকম ফিলিংস তখনও আসেনি। আমি নিজে চাকরি করি, যা বেতন পাই তা দিয়ে রাজার হালে থাকতে পারি। কাজে খাবো কি পরবো কি এই চিন্তাও মাথায় ছিল না। কিন্তু সমস্যা শুরু হলো বিয়ের পরে। না, এমন নয় যে রাফাত আমার কাছে আসছে না, সেই জন্য আমার কষ্ট হচ্ছিল তেমনটা না। সে তো বহুদিন থেকেই তেমন করে কাছে আসতো না। আমার কষ্ট হচ্ছিল এই কারণে, নতুন বউয়ের প্রতি তার কেয়ারিং দেখে। এই মানুষটা এত কেয়ারিং, এত রোমান্টিক হতে পারে আমার ধারণায় ছিল না, যা আমার ক্ষেত্রে সে কখনো দেখায়নি। এ সংসার বা তার জন্য মন প্রাণ দিয়ে যত কিছুই করতাম, দিন শেষে আমার উপরই আঙুল তুলত। কখনো আমার কথার মূল্য সে দিত না, অথচ নতুন বউ যাই বলে সে সেটাই শোনে। আমি যে কাজ ভয়ে জীবনেও করতে পারতাম না, সে সেটা অনায়াসে করে। এমনকি যে ননাসের ভয়ে জীবনে একটা কথাও বলতে পারতাম না, সে তার সাথে অনায়াসে ঝগড়া করে। আবির সবসময় আমাকে বলতো, আমার মা বোনের মুখের উপরে জীবনে কোনো কথা বলবা না। আর এখন সে দেখি নতুন বউয়ের হয়ে বোনকে ধমকায়, অথচ আমার সাথে সে কত খারাপ আচরণ করত। তার মা বোন আমার সাথে কত খারাপ ব্যবহার করতো তার চোখের সামনে, কিছুই বলতো না তখন কখনো, আমার হয়ে একটা কথাও বলেনি। চাকরিটা আমার করার কথা ছিল না। আমার মেয়ে যখন আমার গর্বে ছিল, তখন আমি অনার্স ফাইনাল পরীক্ষা দিই। বংশে প্রথম মেয়ে হয়েছে বলে তারা সবাই অনেক অসন্তুষ্ট। এরপর মেয়ের প্রতি অবহেলা অযত্ন করতে শুরু করে দিল তারা। বাচ্চাদের পেছনে কত রকম খরচ করতে হয় সেই খরচও ঠিক মতো দিত না। তখন আমার স্বামীকে অভিযোগ করেও কোনো লাভ হতো না, কারণ সেও মনে মনে মেয়ে হয়েছে বলে অসন্তুষ্ট ছিল। বাধ্য হয়ে চাকরি করার সিদ্ধান্ত নিলাম। এই চাকরি করতে গিয়ে আমাকে হাজারো প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। তারা কিছুতেই আমাকে চাকরি করতে দিবে না। পরিশেষে তারা একটা সিদ্ধান্তে এলো, ঘরের সব কাজ করতে হবে এবং মাস শেষে বেতনের অর্ধেক টাকা তাদের হাতে তুলে দিতে হবে। আমি আমার মেয়ের কথা চিন্তা করে তাতেই রাজি হয়ে গেলাম। প্রথম মেয়েকে তার দাদি আর ফুফুর কাছেই রেখে অফিসে যেতাম, কিন্তু অফিস থেকে বাড়ি ফিরে দেখতাম সারাদিনে আমার মেয়ের কোনো গোসল খাওয়া কিছুই করাতো না তারা। একদিন অফিস থেকে বাড়ি ফিরে দেখি মেয়ে আমার জ্বরে বেহুশ হয়ে আছে। আমি আমার স্বামীকে অভিযোগ করলে সে প্রত্যুত্তরে বলল, সংসার বাদ দিয়ে ঘরের বউদের বাইরে কাজ করলে এমনই হয়। তোমার মেয়ের প্রতি তোমার এত বেশি মায়া থাকলে চাকরি বাদ দিয়ে দিলেই পারো। আর কি এমন হয়েছে? তোমার মেয়ে মরে তো আর যায়নি, সামান্য জ্বরই তো হয়েছে। এতে বাড়িঘর মাথায় তোলার মতো কিচ্ছু হয়নি। আমি যেন হতভম্ব হয়ে গেলাম ওর কথা শুনে। অবাক হয়ে ভাবতে লাগলাম, মেয়ে হয়েছে বলে কি একজন বাবা তার সন্তানের প্রতি কোনো মায়া মমতা থাকবে না? বুঝে গেলাম, যেখানে প্রতিবাদের ভাষা বোবা হয়ে যায়, সেখানে অভিযোগ করে কোনো লাভ হবে না। সেক্ষেত্রে নীরব হয়ে যাওয়াই ভালো। তাই উপায়ন্তর না পেয়ে প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় মেয়েকে সাথে করে মায়ের বাসায় রেখে অফিসে যেতাম। আবার অফিস শেষ করে মেয়েকে সঙ্গে নিয়েই বাড়ি ফিরতাম। এভাবেই চলছিল আমাদের দিন। মেয়ে ধীরে ধীরে বড় হলো। ওর স্কুল কলেজ সব জায়গায় বাবার পরিবর্তে আমাকেই দায়িত্ব পালন করতে হয়েছে। 3টা মাস আমার স্বামী আর তার নতুন বউকে দেখি একটা শিক্ষা নিলাম। এই 3টা মাসেই আমি বুঝে গেলাম আমি কত বড় গাধা ছিলাম। সারা জীবন শুধু সংসার ভেঙে যাবে এবং মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে এই ভয়ে সবসময় কম্প্রোমাইজ করে গিয়েছি। কোনোদিন নিজের অধিকার জোর করে আদায় করিনি। অপরাধের বিরুদ্ধে মাথা তুলে প্রতিবাদ করিনি। কেবলই ভিতরে ভিতরে ডুকরে মরেছি। কোনোদিন নিজের ভালো লাগার মূল্য দিইনি। নতুন বউকে দেখলে আমার হিংসা হতো। এই জন্য নয় সে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, এই জন্য যে আমি কখনো তার মতো করে পারিনি। রাফাতের ওপর কোনো রাগ নেই আমার, কেবল নিজের ওপর তীব্র রাগ হচ্ছে আমার। কিভাবে আমি আমার জীবনের 22টা বছর নষ্ট করেছি এই ভেবে। কেন আমি নিজের জন্য অবশিষ্ট ভালোবাসা না রেখে সম্পূর্ণ ভালোবাসা উজাড় করে তাকে ভালোবেসেছি। যদি নিজেকে ভালোবাসতাম, নিজেকে সময় দিতাম, তাহলে আজ আর এই দিন দেখতে হতো না।
আমাদের নারীদের এই একটাই দোষ, স্বামীদের চোখ বন্ধ করে বিশ্বাস করা, যেমনটা আমি করতাম। আমি ভেবেছিলাম আমি তার পরিবার সামলাচ্ছি, তার সন্তানের দেখভাল করছি, অর্থ উপার্জন করছি, তাই নিজেকে পরিপাটি করে রাখার সময় পায় না। সে হয়তো সব বুঝেছে, যদিও মাঝে মাঝে তার মধ্যে আমাকে নিয়ে একটা বিরক্তিকর ছাপ লক্ষ্য করতাম। তবুও আমার মনে হতো সে আমাকে ভালোবাসে। হয়তো সে গম্ভীরতায় ভালোবাসা বোঝাতে পারে না। নিজেকে সবসময় এভাবেই বুঝ দিতাম। এই সংসারের জন্য নিজের দিকে কখনোই খেয়াল করিনি। নিজেকে পরিপাটি করার সময় পেতাম না। ধীরে ধীরে যে আমাদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছিল সেটা নিয়েও কখনো ভাবিনি। সবসময় ভাবতাম রাফাত আমাকে ভালোবাসে, আমার সাথে কখনো হেসে কথা বলতো না, খুনসুটিও করতো না, আমাকে সবসময় অবহেলা করত, কারণ আমি মেয়ের মা ছিলাম বলে, ছেলের মা হতে পারিনি বলে। এখন বুঝলাম ছোট বউয়ের সাথে যে এনজয় করছে আমার সাথে কেন করেনি। তার একটাই কারণ, নতুন বউ সবসময় পরিপাটি হয়ে থাকে, যা করার জন্য আমি কখনো সময় পেতাম না। আর সময় কীভাবে বা বের করব? ভোরবেলায় ঘুম থেকে উঠে সবার পছন্দ মতো নাস্তা তৈরি করে দিতে হতো, নয়তো সেদিন অফিসে যেতে দিত না। পুরো বাড়ি অশান্তি করে মাথায় তুলে ফেলতো। এ কারণে ঘরের সব কাজ ছেড়ে অফিসে যেতাম। অফিস থেকে এসে আবার সেই সংসারের কাজে ব্যস্ত হয়ে যেতাম। সেখানে নিজের জন্য আর সময় পেতাম কই? এত কিছুর পরেও তবুও কারোর মন পেতাম না। এরপর সারাদিনের অধিক পরিশ্রমের কারণে একরাশ ক্লান্তি ভরা করার তরুণ বিছানায় গা এলিয়ে দিতেই দু চোখের পাতায় ঘুম চলে আসতো। হয়তো রাফাতের তখন দৈহিক কামনা পূরণে আমাকে প্রয়োজন হতো, কিন্তু আমি হয়তো তখন বেঘোরে ঘুমাতাম। আমার মাঝে মাঝে যদিও জেগে থাকতাম, তখন ও কাছে আসলে আমার তার প্রতি কোনো কামনা জাগতো না। তার আমারও নিজের সন্তানের প্রতি অবহেলা, অবজ্ঞা, অপমান করে কথা বলা, সব মিলিয়ে তার সাথে দৈহিক সম্পর্কে লিপ্ত হওয়ার মতো মন মানসিকতা তৈরিও হতো না। মাঝে মাঝে ওর চোখে মুখে বিরক্তির ছাপও লক্ষ্য করতাম, কিন্তু আমি তার বিরক্তি মাখা মুখ দেখে অতটাও পাত্তা দিতাম না। একদিন ওর এক কলিগের ম্যারেজ ডেতে যাওয়ার জন্য আমার মেয়ে আমাকে তাড়া দিয়ে বলল, মা, তুমি রেডি হচ্ছ না কেন? মেয়ের কথা শেষ হতে না হতেই রাফাত ব্যঙ্গ করে বলে উঠল, তোর মায়ের এসব অনুষ্ঠানে যাওয়ার জন্য উপযোগী না। তার কি আর কোনো অনুষ্ঠানে কোনো ধরনের পোশাক পরতে হয় সেই সেন্স কি আর আছে? যাবে তো সেই সাদামাটাভাবেই, আর ঘরে থাকবে কাজের বুয়ার মতো হয়ে। তার চেয়ে বরং তার যে কোনো কাজ নেই। যে সিদ্ধান্তটা অনেক আগেই নেওয়া উচিত ছিল, দেরিতে হলেও সে সিদ্ধান্তটা নিয়েই ফেললাম। অফিসিয়ালি ডিভোর্স রাফাতকে দিলাম না, কারণ মনের সম্পর্কটাই যেখানে আর নেই, সেখানে কাগজের সম্পর্কে কি করব? কিন্তু সেপারেশনের সিদ্ধান্ত নিলাম। মেঘলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো, তাই আমার পোস্টিং তদবির করে ঢাকাতে নিলাম। রাফাতকে বলে এসেছিলাম সে এবং তার পরিবারের কেউ যেন কোনোদিন আমার আর মেঘলার সাথে যোগাযোগ না করে। রাফাত এতদিন সে কথা রেখেছিল, কোনো দিন যোগাযোগ করেনি। কিন্তু আজ 6 বছর পর হঠাৎ করেই বাসায় হাজির। সম্ভবত অফিস থেকে ঠিকানা জোগাড় করেছে। অনেকক্ষণ হলো দুজনে চুপচাপ বসে আছি। শেষে রাফাতই কথা শুরু করলো, কেমন আছো শেফা? অনেক অভিমান নিয়ে বললাম, ভালো আছি, অনেক ভালো আছি। নিজেকে ভালোবাসতে শিখেছি। এর চেয়ে বড় পাওয়া পৃথিবীতে আর কি থাকতে পারে? মেঘলা মেঘলা কেমন আছে? আলহামদুলিল্লাহ, মেঘলা অনেক ভালো আছে। 2 বছর আগে ওকে বিয়ে দিয়েছি আমার এক কলিগের ভাইপোর সাথে। ছেলেটা অসম্ভব ভালো, ওর পরিবারের সবাইও অসম্ভব ভালো। মেয়ে আমার সারা জীবনে যে সুখ পায়নি, এখন সে সুখ পাচ্ছে। দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। গত মাসে আমাকেও বিদেশে বেড়াতে নিয়ে গিয়েছিল ওরা। আলহামদুলিল্লাহ, ওরা সত্যিই অনেক সুখে আছে। মেঘলার বিয়ে দিলে, অথচ আমাকে একটা খবর দিলে না। বাবা হিসেবে আমারও তো কিছু দায়িত্ব ছিল। মেয়ের বিয়ের দিন রাফাতকে জানাতে চেয়েছিলাম বিয়ের কথা। তখন মেঘলা বলে উঠল, যে মানুষটা বাবার দায়িত্ব পালনই করেনি, শুধু আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি বলে আমারই কাছাকাছি বয়সী একটা মেয়েকে বিয়ে করে আমাদের দূরে ঠেলে দিয়েছে, তাকে অন্তত আমার বিয়েতে দেখতে চায় না। আমার কাছে তুমিই আমার মা, আর তুমি
আমার বাবা। কি এমন 7-5 ভাবছো? আমাকে ছাড়া আমার মেয়ের বিয়ে কেমন করে দিলে? তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু মেঘলায় বারণ করেছে তোমাকে জানাতে। ছেলেপক্ষও সব জানত, তাই সমস্যা হয়নি। রাফাতের মুখটা বেদনায় ছেয়ে গেল। আমি প্রসঙ্গ ঘুরিয়ে বললাম, তা তোমার ছেলে কেমন আছে? আমার ছেলে? ও আচ্ছা, না আমার কোনো ছেলে মেয়ে হয়নি। আসলে সোমার বয়স কম ছিল বলে বাচ্চা নিতে চাইতো না। এখন তো বয়স হয়েছে, এখন নিয়ে নাও। গত মাসে সোমা আমাকে ছেড়ে চলে গেছে। মানে? আসলে ও একটা ছেলেকে পছন্দ করত। ছেলেটা তখনও ভালো চাকরি বাকরি পায়নি দেখে ওর বাবা মা জোর করে আমার সাথে বিয়ে দিয়ে দেয়। ব্যাপারটা আমি জানতাম না। ওই ছেলেটা এখন ভালো চাকরি পেয়েছে, তাই সোমা আমাকে ছেড়ে চলে গেছে। খুব করুণা হচ্ছিল রাফাতকে দেখে, কিন্তু ও যখন বলল, শেফা তুমি আমার সাথে যাবে, ওটা তো তোমারই সংসার, তখন রীতিমতো ঘেন্না লাগছিল তার কথাটা শুনে। কোনো কথার জবাব না দিয়ে কাজের মেয়েকে ডেকে বললাম, এই সাহেব কফি শেষ করলে বিদায় দিয়ে দরজা লাগিয়ে দিস। ভেতরের ঘর থেকে উকি দিয়ে দেখলাম রাফাত কফি না খেয়ে মাথা নিচু করে বেরিয়ে যাচ্ছে। তার জন্য আজ আমার আর কোনো অনুশোচনা হচ্ছে না। যে মানুষটা সারা জীবন আমাকে মূল্য দেয়নি, আমার ভেতরের সুন্দর মন দেখেনি, কেবল বাহ্যিক সৌন্দর্য খুঁজেছে, আমার কষ্ট বোঝেনি, সবসময় অবহেলা অপমান করে কথা বলেছে, আমার কন্যা সন্তান হয়েছে বলে উপেক্ষা করেছে, কখনো আমার ভালোবাসায় বোঝেনি তার সাথে কেন যাব। এখন সে কষ্ট পেয়েছে বলে আমার কাছে এসেছে। একবার আমার জ্বর হয়েছিল, ওয়াশরুমে পা পিছলে পড়ে গিয়ে মাথা ফেটে গিয়েছিল। সারা রাত ব্যথায় ছটফট করেছি, ঘুমোতে পারিনি। অনেক রক্ত বের হয়েছিল, কিন্তু তার পরিবারের কেউ আমাকে ধরে একটু হাসপাতালে নেয়নি। বেহুশ হয়ে পড়েছিলাম আধা ঘন্টার মতো ওয়াশরুমে। ওই সময় আমার মেয়ে কলেজ থেকে বাসায় ফিরে আমাকে খুঁজতে আমার রুমে এসে দেখে আমি বেহুশ হয়ে পড়ে আছি। ও আমাকে ধরে হাসপাতালে নিয়ে যায়। একটা বারও তার পরিবারকে এ বিষয়ে একটুও প্রতিবাদও করেনি। উল্টে রাত্রে ব্যথায় যখন কোকাচ্ছিলাম তখন সে পাশ থেকে বলে উঠেছিল, তোমার কোকানোর যন্ত্রণায় ঘুম আসছে না, অসহ্য লাগে, ঘুমাতে পারছি না, কোকানো বন্ধ করো, নয়তো পাশের রুমে গিয়ে ঘুমাও। কথাটা শুনে বুকটা ফেটে যাচ্ছিল। অঝোর ধারায় গড়িয়ে পড়ল চোখ থেকে অজস্র নোনা জল। সেই সময় একবারের জন্য সে বলেনি, ডাক্তার দেখিয়েছো, ওষুধ খেয়েছো, তোমার শরীর এখন কেমন? কিচ্ছু বলেনি। উল্টে আমার সাথে খারাপ আচরণ করেছে। একজন নারী তার স্বামীর কাছ থেকে কী এমন চায়? কিছুই না, চায় শুধু দিন শেষে একটু আদর যত্ন, একটু ভালোবাসা। অথচ আমার 22 বছরের ভালোবাসাকে তুচ্ছ করে হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করে আমাকে ছাইয়ের মতো উড়িয়ে দিয়েছিল। এখন আবার তার একাকিত্ব দূর করতে আমার কাছে আসছে। হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠল পিছনের স্মৃতিগুলোর কথা মনে করে। ঘেন্না মানুষের জীবনে একবার তৈরি হয় না, ধীরে ধীরে হয়। আমারও এই মানুষটার প্রতি ঘেন্না ধরে গেছে, মনের ভিতর রয়ে গেছে সুপ্ত বেদনা। তো বন্ধুরা, আজকের গল্পটি এই পর্যন্তই। আশা করি গল্পটি আপনাদের খুব ভালো লেগেছে। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুখে থাকবেন।